সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এই মিচকে, সকাল সকাল তুই হরিণকে নিয়ে কোথায় গিয়েছিলি? তুই জানিস না সকালে ঘুম থেকে উঠে আমার শিকার মুখের সামনে না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। আর তুই শিকার না রেখে আড্ডা মারতে চলে গিয়েছিস। শুনুন সিংহরাজা, আপনি কি আমায় আপনার চাকর মনে করেন নাকি? আপনি যখন যা হুকুম করবেন তখন আমাকে তাই হাজির করতে হবে। আমার একটা প্রেস্টিজ বলতে কিছু তো আছে নাকি? আমার মতো একটা হ্যান্ডসাম মিসকে শিয়াল এসব চাকরের কাজ করতে পারবে না কেন? হরিণ তো এসব কাজের জন্য একদম পারফেক্ট। আরে আরে, তোকে তো আমি কোনো শিকার ধরে আনতে বলছি না। শিকার তো আমার গুহায় সবসময় রেডিই থাকে। তুই শুধু আমাকে একটু সাজিয়ে দিবি, এর জন্য তোর প্রেস্টিজ চলে যাবে। সত্যি তোর অহংকার দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। তাছাড়া হরিণ তো অনেক ছোট, তার তো এখন হেসে খেলা আর ঘুরে বেড়ানোর বয়স। ঠিক আছে, তোকে আর আমার কাজ করতে হবে না, তুই তো হ্যান্ডসাম শিয়াল। হরিণ, তোর জন্য আমি গুহার ভিতরে ঘাস রেখেছি, তুই খেয়ে নে। এসব কথা বলে সিংহরাজা সেখান থেকে চলে যায়। এই হরিণ, আমাকে তুই এখন থেকে ওস্তাদ বলে ডাকবি। যদি খালি শুনেছি যখন তখন যার তার সামনে মিসকে বলে ডেকেছিস, থাপ্পড় মেরে তোর কান লাল করে দিব। আমি এখন সকালে নাস্তা করব, তোর জন্য তো কচি ঘাস রেখেছে, আমার জন্য কি রেখেছে দেখি একবার। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে গুহার ভেতরে যায়। এ কি, সামান্য একটা মুরগি রেখেছে আমার জন্য? আমাকে ওই সিংহ কি ভাবে? আমি কি বনের ফকির মিসকিন নাকি যে একটা মুরগি ভিক্ষা হিসেবে আমার জন্য রেখে গেছে? আমি হলাম হ্যান্ডসাম মিসকে, আমার চাই শাহী খাবার। ধুর, এই বাসি বাসা মুরগি আমি কিছুতেই খাবো না। এসব কথা বলে মিচকে শিয়াল মুরগিটা সেখানে রেখে চলে যায়। কিছুক্ষণ পর এই মিচকে, মিচকে, কিরে কোথায় গেলি তুই? কি ব্যাপার, এত জোরে জোরে ডাকছি? মিচকে কি কানে তুলো গুজে রেখেছে নাকি? একে তো কাজের সময় পাওয়াই যায় না। সিংহরাজা, মিচকে দাদাকে দেখলাম গুহা থেকে বনের ভেতরের দিকে যেতে। সিংহরাজা, আপনি এ বনের রাজা হয়ে ওই মিচকে দাদাকে এত ভয় কেন পান? মিচকে দাদার এমন চ্যাটাং চ্যাটাং কথা আপনি কেনই বা সহ্য করেন? আমি বাপু এসবের কিছুই বুঝি না। আপনি তো নিজে পচা সরা শিকার খান, আর ওর জন্য কিনা ভালো ভালো শিকার রাখেন, আর তবুও আপনি ওর মনে পান না। আরে, আমি হলাম এ বনের রাজা, আর আমি রাজা হয়ে যদি রাজার মতো ব্যবহার না করি তাহলে কি তোরা আমায় রাজা বলে স্বীকার করবি? আমি তো চাই এ বনের সবাই মিলেমিশে একসাথে থাকুক। আর মিচকে, দেখবি সে একদিন সব বুঝতে পারবে। আসলে ওর তো কোনো দোষ নেই, দোষ হলো ওর বয়সের। তা শোন, আমি একটু বনের বাইরে যাচ্ছি, রাতে খাওয়ার জন্য শিকার ধরতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সিংহরাজা, রাত হওয়ার আগে গুহায় আপনি ফিরে আসবেন। আপনাকে ছাড়া তো আমি আবার কোনো খাবারই খাই না। ধুর, শিকার খুঁজতে খুঁজতে তো আমার পা দুটো ব্যথাই হয়ে গেল। একটা দামি শিকার কোথাও পাচ্ছি না। না, এই গাছের নিচে একটু বসে জিরিয়ে নেই। এ কি, চারপাশে কি নোংরা রে বাবা! না না, আমার মতো মিসকে এমন নোংরা জায়গায় বিশ্রাম নিতে পারে না। ওই তো ওখানে খুব সুন্দর গাছ দেখা যাচ্ছে, ওখানে বসে একটু বিশ্রাম নেই। এরপর মিচকে শিয়াল ঘাসের উপর শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ওখানে একটি ছাগল আসে আর মিচকের চারপাশে ঘাস খেতে থাকে। আরে আরে, কেমন জানি বিশ্রী একটা গন্ধ পাচ্ছি। এতক্ষণ তো কোনো গন্ধ পাইনি। কেউ আবার আমার পাশে হাগু করে দিল না তো? আরে, এ তো ছাগল, এর শরীর থেকে তাহলে গন্ধটা আসছে। কি রে ছাগল, তোর তো সাহস কম না, আমার পাশে এসে ঘাস খাচ্ছিস? এই, তোর মালিক তোকে গোসল করিয়ে দেয় না? আবার দেখছি পায়খানাও করে দিয়েছিস। ইচ্ছে করছে তোর গালটা মোটকে খেয়ে ফেলি।
কিন্তু তোর শরীর থেকে যে পরিমাণ দুর্গন্ধ বেরোচ্ছে, তোকে খাওয়া তো দূরের কথা, তোর কাছেই তো যেতে পারছি না। আরে আরে মিচকে, তুই নিজেকে কি মনে করিস বলতো? তোর ভাবসাব দেখে মনে হয় সিংহ এ বনের রাজা নয়, তুই নিজে এ বনের রাজা। তুই আমাকে খাওয়ার কথা বলার সাহস পাস কি করে? হ্যাঁ, আর আমাকে বলছিস আমি নোংরা? আর তুই মনে হয় জলে গোলাপ মিশিয়ে গোসল করিস, খাস তো যত শত মরা পশু। আর শোন, আমার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে না, তোর শরীর থেকেই তো বিশ্রী গন্ধ আসছে। আর সেই গন্ধে পুরো বনটা একদম দূষিত হয়ে যাচ্ছে। আমার মালিক তোকে পেরে না পিঠে ছাল একদম তুলে দেবে। ওই দেখ, আমার মালিক এদিকে আসছে। ওরে বদমাশ ছাগল, তাই তো বলি, আমাকে এভাবে কথা বলার সাহস তুই কি করে পাস? তোর মালিককে দেখে তোর সাহস বেড়ে গেছে, তাই না? আজকে তুই তোর মালিকের জন্য বেঁচে গেলি, এরপর তোকে পেলে সেই দিনই হবে তোর শেষ দিন। এই সর সামনে থেকে, নোংরা ছাগল কোথাকার। এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় সেই দিনটি। সিংহ রাজা, রাত তো হয়ে গেল, ওই মিচকে তো এখনো এলো না। ও কি আজ খাবার খাবে না? আমার যে খুব ঘুম পাচ্ছে, আমি ঘাস খেয়ে ঘুমাতে চললাম। আর একটু অপেক্ষা কর না, মিচকে এলে একসাথে খেয়ে ঘুমাবো। আর তখনই সেখানে মিচকে শিয়াল চলে আসে। কি রে মিচকে, সারাদিন কোথায় ছিলি? তোর জন্য না খেয়ে সে কখন থেকে অপেক্ষা করছি। ওই দেখ, তোর জন্য দুটো রাজহাঁস নিয়ে এসেছি, এবার নে তো, তাড়াতাড়ি খেয়ে দে দেখি। আরে, আমি তো তাজা একটি ছাগল শিকার করে এলাম, এসব হাঁস টাস আমি খাই না। আর এসব খাবার খায় ছোট লোকেরা, আমার মতো মিচকে এসব খাবার খায় না। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চললাম। এসব কথা বলে মিচকে ঘুমাতে চলে যায়। আর মাঝরাত হলে মিচকে বলতে থাকে, বড় অহংকার করে তো বলে এলাম আমি ছাগল শিকার করে খেয়েছি, কিন্তু সারাদিন তো শিকারের ছিটে ফোটাও পাইনি। এখন তো খিদে জ্বালায় ঘুমাতেও পারছি না। না, চুপি চুপি উঠে রাজহাঁস দুটো খেয়ে টুপ করে ঘুমিয়ে পড়ি। এই বলে মিচকে শিয়াল চুপি চুপি ঘুম থেকে উঠে রাজহাঁস দুটোকে খেতে থাকে। আর এসব লুকিয়ে লুকিয়ে হরিণ দেখছিল। তখন হরিণ বলে, আরে আরে মিচকে ভাই যে, তুমি না বললে এসব শিকার নাকি ছোট লোকেরা খায়? তাহলে তুমিও কি ছোট লোকদের মধ্যে একজন নাকি? এই, তোকে না কতবার বলেছি আমাকে ওস্তাদ বলে ডাকতে, তুই আবারও আমাকে মিচকে বলে ডাকছিস? ইচ্ছে করছে এক লাথি দিয়ে তোকে এই গুহা থেকে বের করে দেই। বড্ড খিদে পেয়েছে, এখন আমাকে খেতে দে তো, খেয়ে তোর বিচার করব। বদমাশ হরিণ। সত্যি মিচকে, তোর পেটে কোনো খাবার নেই, তবুও তোর অহংকার একদমই কমছে না। শোন, এত অহংকার থাকা একদমই ভালো না, এই অহংকারই তোকে একদিন শেষ করে দিবে। তাই বলছি, সময় থাকতে ভালো হয়ে যা। সিংহ রাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন, সত্যি আমার এমন করাটা একদমই ঠিক হয়নি। আমি আজকের পর থেকে আর কারোর সাথে অহংকার করে কথা বলবো না। তারপর থেকে মিচকে একেবারে ভালো হয়ে যায় আর সবার সাথে মিলেমিশেই থাকতে লাগে। বৃন্দাবন জঙ্গল, সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশুরা সেই জঙ্গলে বাস করলেও তাদের কোনো স্বাধীনতা ছিল না, কারণ সেই জঙ্গলে বাস করত এক অত্যাচারী সিংহ ও তার মন্ত্রী বাঘ। তারা দুজন সবসময় জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করত। বুঝলি বাঘ, জঙ্গলের পশুগুলো মনে হয় বেশ কদিন থেকে সুখেই আছে, কদিন থেকে তো ওদের ওপর অত্যাচার করাই হচ্ছে না। আপনি ঠিক কথাই বলেছেন রাজামশাই, আর অনেকদিন হলো তো কোনো পশুর মাংস খাওয়া হচ্ছে না। আপনি চাইলে আজ একটা হরিণ খাওয়া যায়, আপনি কি বলেন? তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু ওরা যা চালাক হয়েছে না, আমাদের দেখলেই তো পালাতে থাকে, তাহলে ধরবো কি করে? ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন চলুন তবে এগিয়ে যাওয়া যাক। এরপর বাঘ আর সিংহ মিলে বনে বের হয় শিকার খুঁজতে। বাঘ আর সিংহকে দেখে সবাই আতঙ্ক হয়ে যায়। আরে আরে, এই দুই শয়তান আজ আমাদের এখানে কেন? কোনো অঘটন ঘটাতে এলো নাকি আবার? না, আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তুই একদম ঠিক কথাই বলেছিস হরিণী, এই দুই বাঘ সিংহ নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছে। শীঘ্রই চল, কোথাও আমরা লুকিয়ে পড়ি।
কিন্তু ছাগল দিদি, এরা তো আমাদের খেয়ে ফেলবে না, হয়তো একটু শাসিয়ে যাবে। এরা তো বাইরে থেকে শিকার ধরে নিয়ে আসে। উফ, তুই এত বোকা কেন বলতো? এটাই তো ঝামেলা, ওরা কদিন ধরে বাইরে শিকার করতে যাচ্ছে না, তার মানে আমাদের মাঝে যাকে পাবে তাকেই খেতে চাইবে আজ ওরা। দেখছিস না কিভাবে খুঁজছে আমাদের? এমনিতেই তো জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়, কিন্তু হঠাৎ আজ গ্রামে খুঁজছে কেন আমাদের? এইসব কথা বলে ছাগল আর হরিণ মিলে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে দুজন তন্ন তন্ন করে সবাইকে খুঁজতে থাকে। আরে আরে, জঙ্গলের সবাই কি মরে গেছে নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই বোকা বাঘ, তোকে আমি বলেছিলাম না যে আমাদের এভাবে দেখলে সবাই লুকিয়ে পড়বে? হলো তো এখন। এভাবে লুকিয়ে পড়লে কার ওপর জুলুম করব? তা আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ, চলুন তবে চলে যাই। এরপর বাঘ আর সিংহ চলে যায়। বাঘ আর সিংহ মিলে মাঝে মাঝে বনের পশুদের উপর অত্যাচার করত, পশুদের খাবার কেড়ে নিয়ে খেত। একদিন বাঘ আসে পশুদের গুহায়। আরে বাঘ দাদা, তুমি এখানে কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর কাছে এলাম। কতগুলো মুরগি আছে রে তোর কাছে? দে বের করে, আমাদের সিংহ মহারাজ খেতে চেয়েছেন। বাঘ মশাই, আমার কাছে তো এখন কোনো মুরগি নেই। মুরগি নেই? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি মুরগি আছে কি না। যদি খালি একবার মুরগি পেয়ে যাই তাহলে তোকেই আজ নিয়ে যাব মহারাজের কাছে। আছে 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 বাঘ মশাই, মুরগি আছে, কিন্তু শুধু দুটো, তাও ওই দূরের উঁচু পাহাড় থেকে ধরে এনেছি অনেক কষ্ট করে। তুমি নিয়ে যেও না, তাহলে যে আমাকে অনাহারে থাকতে হবে। নিয়ে যেও না দয়া করে। মিসকে এত করে বলার পরও বাঘ কোনো কথাই শোনে না। বাঘ মিসকের গুহা থেকে দুটো মুরগি নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বাঘ সবার ঘরে যা যা ছিল সব নিয়ে যায়, আর যার ঘরে খাবার ছিল না তাদের ঘরে ছোট্ট ছানাদের ধরে নিয়ে যায়। আরে বাঘ, এই তো তুই একটা কাজের মতো কাজ করেছিস। কতগুলো খাবার তুই নিয়ে এসেছিস। এতগুলো খাবার তো 2-3 দিন আমরা অনায়াসেই খেতে পারবো। হা 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 হা। তা আপনি একদমই ঠিক বলেছেন মহারাজ। শুনুন, এভাবেই এদের ভয়ভীতি দেখিয়ে আমাদের থাকতে হবে, তাহলে আর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ এভাবেই বলে ভীষণ হাসতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে। জঙ্গলের একটি নদী বাদে প্রায় সব নদীর জল শুকিয়ে যায়। পশু পাখিরা পানির অভাবে হাঁপাতে থাকে। পুরো জঙ্গলের শেষ সম্বল থাকে ওই নদীটি, তাই সবাই ওই একটি নদীতেই পানি পান করতে থাকে। একদিন বাঘ আর সিংহ আসে নদীতে পানি পান করতে। মহারাজ, আমি একটা জিনিস ভাবছি, আপনিও কি তাই ভাবছেন? আরে বাঘ মন্ত্রী, আমার কি আর তোর মতো অত বুদ্ধি আছে নাকি রে? তাই কি ভাবছিস? সোজাসুজি আমাকে বলে ফেলতো। শুনুন মহারাজ, আমাদের জঙ্গলে তো এখন এই একটি মাত্র নদী, তাও খুবই কম পানি, আর এখানে তো সবাই পানি পান করছে। তাই দেখবেন এখানে সবাই পানি পান করার কারণে 2 দিনেই নদীর পানি শেষ হয়ে যাবে। আপনি বরং এখনই ঘোষণা দিয়ে দিন, এখন থেকে এখানে কেউ পানি পান করতে পারবে না। আরে হ্যাঁ তো, তাহলে আজই তুই এই ঘোষণা দিয়ে দিবি। এরপর বাঘ পুরো বনে ঘোষণা দেয় যে নদী থেকে কেউ আর পানি পান করতে পারবে না। যদি কেউ পানি পান করে তাহলে তাকে সিংহের হাতে জীবন দিতে হবে। এমন কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। শুনেছিস হরিণ, এ আমরা কোন খবর শুনতে পেলাম রে? তাহলে এবার আমাদের কি হবে? আমরা তো মনে হয় পানির অভাবে মরে যাব এবার। তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছাগল, আর মনে হয় আমাদের রক্ষে নেই রে। এবার আমাদের সবার জীবন দিতে হবে। এভাবেই দিন কাটতে থাকে। পশুরা সবাই চুপি চুপি নদী থেকে পানি পান করত, আর যদি কেউ সিংহের কাছে ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে সিংহের পেটে চলে যেত। একদিন ছাগল, মিসকে আর হরিণী নদীর ধার দিয়ে যাচ্ছিল। ছাগল, আমার বড় পানি পিপাসা পেয়েছে রে, আমি একটু পানি খেয়ে নেই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে বলতো? সিংহ মহারাজ এদিক দিয়ে যাওয়ার সময় হয়েছে, পালাই চল তাড়াতাড়ি। আমার গলা কাঠ হয়ে যাচ্ছে রে, একটু তো জল খেয়ে নিব।
সিংহ মহারাজ দেখতে পারবে না। এই কয়েক সেকেন্ড লাগবে, তার মধ্যে আমি পানি খেয়ে নিব। এরপর হরিণ যেই না পানিতে মুখ দেয়, অমনি বাঘ আর সিংহ হাজির হয়ে যায়। কি এত বড় সাহস বনের রাজা সিংহর কথা অমান্য করা! এই বাঘ, ওকে ধরে নিয়ে আয় তো। মহারাজ, ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন, মারবেন না ওকে, ও ভুল করে পানি খেয়েছে। ছাগল এত করে বলার পরেও ছাগলের কোনো কথাই শোনে না সিংহ। ওরা দুজন মিলে হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যায়। বুঝলি মিসকে, এভাবে হরিণীকে আমি হারাবো ভাবতেও পারিনি। এবার ওদের বিনাশ আমি করব। কি করে করব? শোন তবে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর ছাগল একটা বুদ্ধি বের করে, আর মিসকে যায় বাঘের কাছে, আর ছাগল যায় সিংহের কাছে। কিরে, তুইও কি আমার খাবার হতে এলি না কিরে? আরে না, আপনাকে একটা জব্বর খবর দিতে এসেছি। ওই বাঘের নামে, বুঝেছেন? বাঘ তো মনে মনে ফন্দি করেছে আপনাকে মেরে সে নিজে রাজা হবে। আপনি নাকি বোকাশোকা, সারাদিন তার কাছে বুদ্ধি ধার করে নিয়ে চলেন। ওই বাঘই তো এসব বলেছে, আমি কি আর জানতাম না কি এসব বলে? আমি তো আপনাকে রাজা হিসেবেই মানি, তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি। আমি নিজের কানে শুনেছি। কি, ও সামান্য মন্ত্রী হয়ে আমাকে মারার ফন্দি করে? তবে রে, এবার দেখবে আমার শক্তি। অন্যদিকে মিসকে বাঘকে বলে, আরে বাঘ দাদা, তাজা খবর আছে তো। রাজা সিংহ তো তোমাকে মারার ফন্দি করছে। তোমাকে নাকি খাওয়ার ভাগ দিতে হয়, আর তুমি নাকি অনেক বুদ্ধিমান, আর তোমার বুদ্ধি নাকি তার জন্য বিপজ্জনক। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বলতে এলাম। কি, ওই বোকা সিংহ এভাবে বলেছে? দাঁড়া বোকা মহারাজ, আজই তোর শেষ দিন। এরপর বাঘ সিংহের কাছে যেতে রওনা দেয়, আর সিংহ বাঘের কাছে। এরপর পথেই তাদের দুজনের দেখা হয়ে যায়। শয়তান বাঘ, আজই তোর শেষ দিন। তোরও আজ শেষ দিন। এরপর দুজন দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা অনেকক্ষণ যুদ্ধ করার পর নিস্তেজ হয়ে যায়, আর একে অন্যের আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে। এবার তবে বুদ্ধি কাজে দিয়েছে, আর আমাদের কারো ভয় নেই। কিন্তু মাঝখান থেকে আমি আমার বান্ধবী হরিণীকে হারিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করিস তুই। কিন্তু এরপর থেকে আর কোনো পশু পাখিকে কষ্ট করতে হবে না, মুক্তি পেয়েছে সবাই।